নতুন সরকার তো গঠিত হল, কিন্তু একদম প্রথম পদক্ষেপগুলো ঠিক কী কী? চলুন আজকের এই বিশ্লেষণে খুব দ্রুত অথচ বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক নতুন সরকারের প্রশাসনিক, আইনশৃঙ্খলা এবং স্বাস্থ্য খাতে নেওয়া একদম শুরুর দিকের জরুরি সিদ্ধান্তগুলো। সরকার পরিবর্তনের পর চারদিকে তো অনেক খবর, কিন্তু এই সব বিক্ষিপ্ত খবরকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে নতুন সরকারের কাজকে মূলত তিনটে প্রধান স্তম্ভে ভাগ করা যায়। এগুলো হলো আইনসভার নতুন নিয়ম, পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ আর স্বাস্থ্য খাতের খোলনলচে বদলে ফেলা। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম স্তম্ভে, আইনসভার পরিবর্তন এবং বিধানসভার নতুন রূপরেখা। নতুন স্পিকার রতীন্দ্র বসুর নির্বাচন আর মুখ্যমন্ত্রীর প্রথম ভাষণের পরেই কিন্তু বিধানসভার নিয়মে বেশ বড়সড় বদল আনা হয়েছে। ভাবলে অবাক হতে হয়, এবার থেকে বিধানসভার অধিবেশন সরাসরি লাইভ স্ট্রিম করা হবে। এর ফলে প্রশাসনিক স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি সাধারণ মানুষও সরাসরি কাজের মূল্যায়ন করতে পারবেন। পাশাপাশি বিরোধীদের গঠনমূলক অংশগ্রহণের কথা বলা হয়েছে। আর হ্যাঁ, বিধানসভার ভেতরে কোনোরকম শারীরিক নিগ্রহ বা মারামারি জিরো টলারেন্স নীতিতে দেখা হবে, একেবারেই বরদাস্ত করা হবে না। এছাড়া ভোট পরবর্তী হিংসায় যারা ঘরছাড়া হয়েছিলেন, পুলিশ এখন থেকে নিজে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এই পুরো বিষয়টিকে একটা দারুণ মূল দর্শনের ওপর দাঁড় করানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের দ্বারা এবং জনগণের জন্য। বোঝাই যাচ্ছে সংবিধানের এই মূল নীতিকেই এখন সংসদীয় গণতন্ত্রের নতুন অ্যাপ্রোচ হিসেবে তুলে ধরতে চাইছে প্রশাসন। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় স্তম্ভে, আইন শৃঙ্খলা রক্ষা এবং পুলিশের কড়া পদক্ষেপ। নবান্ন থেকে কিন্তু পুলিশ প্রশাসনের জন্য ইতিমধ্যেই বেশ কিছু নতুন অ্যাকশন প্ল্যান জারি করে দেওয়া হয়েছে। যদি একটু খেয়াল করা যায়, প্রথমেই বলা হয়েছে বাজেয়াপ্ত করা অস্ত্র ও গুলির নথি ১৫ মের মধ্যে ভেরিফাই করে ১৬ মে থেকে পরিদর্শন শুরু করতে হবে। দ্বিতীয়ত, সীমান্ত সুরক্ষায় বিএসএফের সাথে সমন্বয় আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার পুরনো মামলাগুলো আবার খুলে দেখা হবে। আর সবশেষে অবৈধ গরুর হাট, বেআইনি খনন আর তোলাবাজির বিরুদ্ধে একদম কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই জিরো টলারেন্স নীতির উপর ভিত্তি করেই পুরনো মামলাগুলো পুনরায় খোলা হচ্ছে। আর এর মধ্যেই বেশ কয়েকজন প্রাক্তন শাসক দলের নেতা কাউন্সিলর গ্রেপ্তারও হয়েছেন। যেমন ধরুন, মুর্শিদাবাদে ২০২৩ সালের খুনের মামলায় মোহাম্মদ এনায়েতুল্লাহ, বাগুইয়াটিতে তোলাবাজি ও মারধরের অভিযোগে সমরেশ চক্রবর্তী এবং বাঁকুড়ায় পরিবর্তন যাত্রার সময় অস্ত্র মজুদের অভিযোগে মিলন কোরি ও শাহজাহান মিদ্দাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দুবরাজপুর ও দুর্গাপুরেও আর্থিক প্রতারণা এবং অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতারের খবর সামনে এসেছে। এবার নজর দেয়া যাক আমাদের তৃতীয় এবং একেবারে শেষ স্তম্ভের দিকে, স্বাস্থ্য খাতে বদল এবং এসএসকেএমে নতুন নির্দেশ। রাজ্যের সরকারি হাসপাতালগুলোর বেহাল দশা কাটাতে খোদ মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে একটা উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করেছেন। দালাল চক্র আটকাতে একেবারে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে এখানে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো, স্বাস্থ্য ভবনে সরাসরি একটি ওয়ার রুম তৈরি করা হচ্ছে, যেটা সোজা মুখ্যমন্ত্রীর দপ্তরের সাথে যুক্ত থাকবে। হাসপাতালে বেড খালি আছে কিনা তা দেখার জন্য রিয়েল টাইম ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হচ্ছে। বাইরের লোক শনাক্ত করতে সমস্ত ডাক্তার, নার্স ও কর্মীদের জন্য আইডি কার্ড একদম বাধ্যতামূলক করা হয়েছে। আর সরকারি হাসপাতাল থেকে অকারণে বেসরকারি হাসপাতালে রোগী রেফার করার যে প্রবণতা, সেটা অবিলম্বে বন্ধ করতেও করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের এই তথ্যভিত্তিক আলোচনায় উঠে এলো নতুন সরকারের প্রথম দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো। কিন্তু দিন শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, আইনসভা, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য খাতে অত্যন্ত দ্রুত আনা এই প্রশাসনিক বদলগুলো রাজ্যের ভবিষ্যতের ওপর ঠিক কতটা প্রভাব ফেলবে? এই নতুন নির্দেশিকাগুলোর দীর্ঘমেয়াদী ফলাফল আসলে কি হতে পারে? এই ভাবনার জায়গাটা রেখেই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।